নমস্কার। আজকে আমি আপনাদের বিবেকানন্দ সম্বন্ধে কিছু কথা জানাবো। বিবেকানন্দ আমাদের বাঙালিদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার বাণীগুলো আমরা মর্মে মর্মে গ্রহণ করি, কিন্তু বিবেকানন্দের জীবন সম্বন্ধে আমরা সম্পূর্ণ কিছুই জানি না। কেবল জানি অত্যন্ত দারিদ্র্যে তার দিন কেটেছে, কিন্তু দারিদ্রটা যে কতখানি। তারপরে জানি যে রামকৃষ্ণের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যে সংসারকেও ছাড়েননি, মাকে তিনি কখনোই অবহেলা করেননি, মায়ের সঙ্গে তার যোগাযোগ রেখেই চলেছিলেন। এইভাবে তার সন্ন্যাসী জীবনের কথা আমরা সম্পূর্ণরূপে জানি না। তাকে বিদেশেও যেতে হয়েছে অনেকবার। শঙ্কর তাঁর অচেনা অজানা বিবেকানন্দ এই বইতে বিবেকানন্দের যে খাদ্যের প্রতিও বিশেষ আকর্ষণ ছিল, যেটা আমাদের অনেকেরই অজানা, সেই দিকটাও তুলে ধরেছেন। আমি আজকে তাঁর এই অজানা দিকটা নিয়েই একটু তার বই থেকে পাঠ করব কিছুটা, বা আমি নিজেও নিজের কথা একটু বলবো। আমি লেখকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। একবার স্বামীজি গেছেন লন্ডনে। সেখানে ফল নিয়ে স্বামীজির এক রহস্যময় ব্যাপার ঘটেছিল। পড়ছি আমি বই থেকে। 1896 সালে স্বামীজি যখন লন্ডনে এসেছেন, তখন ওখানকার বিখ্যাত ফলের দোকানের নাম উইলিয়াম হোয়াইটলি। কোনো এক ভক্ত রহস্যজনকভাবে এই দোকানে নিজের পরিচয় গোপন করে বেশ কিছু টাকা জমা রেখে গিয়েছিলেন প্রত্যেক দিন স্বামীজির বাড়িতে সেরা ফল হোম ডেলিভারির জন্যে। বেলা 11টার সময় প্রত্যেক দিন হোয়াইটলির দোকান থেকে একজন কর্মচারী এসে কাগজে মোড়া বেশ কিছু ফল স্বামীজির বাসস্থানে দিয়ে যেত। বাজারে ফল উঠবার 3 সপ্তাহ আগেই বিভিন্ন ধরনের টাটকা ফল স্বামীজির টেবিলে পৌঁছে যেত। আনারস তখন লন্ডনে দুষ্প্রাপ্য, দাম প্রায় 1 গিনি। যখনকার যে ফলটি পাওয়া যেত, যতই দাম হোক, হোয়াইটলির লোকটি তাই স্বামীজিকে দিয়ে আসত। কার আদেশে এই ফল আসত সে রহস্য আজও পরিষ্কার নয়। তবে সন্দেহের তীর রয়েছে মিসেস জোসেফিন ম্যাকলাউডের দিকে, কারণ তিনি লন্ডনে আসার পর থেকেই এই অঘটন ঘটতে আরম্ভ করেছিল। চোখের সামনে দুষ্প্রাপ্য আনারস দেখে স্বামীজির খুবই আনন্দ, কিন্তু সেবক গুডউইন তা ছাড়াতে পারছে না। আনারস তো কাটা বেশ শক্ত, আনারস ছাড়ানো খুব সহজ ব্যাপার নয়। গুডউইনের অবস্থা দেখে তখন স্বামীজি নিজেই ছুরি হাতে আসরে নামলেন। টুকরো টুকরো করে গুঁড়ো চিনি দিয়ে সবাইকে দেওয়া হলো। মহেন্দ্রনাথের স্মৃতিকথায় এসবের মন মাতানো উল্লেখ আছে। সেবার লন্ডনে হঠাৎ কাঁচা লঙ্কা খাবার স্বাদ হলো স্বামীজির। খুঁজতে খুঁজতে অনেক সন্ধানের পর কৃষ্ণা মেনন 3টি খুব কাঁচা লঙ্কা হোয়াইটলি থেকে সংগ্রহ করলেন। দাম শুনলে চক্ষু চড়ক গাছ। তখনকার দিনে 3টি কাঁচা লঙ্কা 3 শিলিং। ঝাল নেই, তবে গন্ধ আছে। ব্রেকফাস্টে বসে লঙ্কাপ্রেমী স্বামীজি একের পর এক লঙ্কাগুলি খেয়ে নিলেন। স্বামীজি খুব ঝাল খেতেন। এবার প্রশ্ন হলো, কোন কোন ফল স্বামীজির ভালো লাগতো? আমরা দেখেছি কলেজ স্ট্রিট পাড়ায় কথামৃতকার মাস্টারমশাইয়ের কাছে গিয়ে স্বামীজি
তরমুজ খাবার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা দেখেছি নিয়াপাতি ডাবের মধ্যে বরফ এবং চিনি ঢেলে ঠান্ডা অবস্থায় খেতে খুব ভালোবাসতেন। তখনও ফ্রিজ আসেনি কলকাতায়। আমাদের দুর্ভাগ্য, স্বামীজিকে আমরা ফ্রিজের সুখ দিতে পারিনি। আমরা দেখেছি তিনি একাধিক ভক্তকে দীক্ষান্তে গুরুকে লিচু গুরু দক্ষিণা দিতে বলছেন। আবার আমরা দেখেছি বেলুড় মঠে যে বিশাল সাইজের কাঁঠাল ফলেছে তার প্রশস্তি গিয়ে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে বিদেশিনী শিষ্যা ক্রিশ্চিনকে তিনি চিঠি লিখেছেন। ইংরেজিতে কাঁঠাল মাহাত্ম্য সুললিতভাবে বর্ণনা করা অত সহজ কর্ম নয়। শেষ পর্বে আমরা দেখেছি ডায়াবেটিসে কাতর স্বামীজি বড়জাগুলিয়ায় তাঁর বোনের বাড়ি থেকে সেরা জাম নিয়ে বেলুড় মঠে ফিরছেন। সেবার বেলুড়ে কালো জামের রসকে বোতলবন্দি করে ছিপি এঁটে 5-7 দিন রোদ্দুর খাইয়ে রান্নাঘরের পাশে দড়ি বেঁধে রাখা হলো। ফার্মেন্ট হয়ে রস তেজি হওয়ায় বেলুড়ের সেই বোতল যখন দুম করে ফাটল, তখন উৎফুল্ল বিবেকানন্দ অনুগতদের কাছে সগর্বে ঘোষণা করলেন, এই সিরকা ভারী হজমি, এতদিনে ঠিক তৈরি হয়েছে, তোরা রোজ একটু করে খাবি। কিন্তু যতই ফলাহারি মহাপুরুষ হন না কেন, সব ফল কারুর ভালো রাখতে পারে না। অনেক খোঁজখবর নিয়ে দেখা যাচ্ছে একমাত্র একটি ফলের বিরুদ্ধে স্বামীজি আকারে ইঙ্গিতে অনীহা প্রকাশ করেছেন। বারুইপুরের পেয়ারা বাগানের মালিকদের পক্ষে দুঃসংবাদ, স্বামীজি একবার বলেছিলেন, যদি কখনো দেবতাকে ফল দান করে সেই ফলটি থেকে তাকে সারা জীবন দূরে থাকতে হয়, তাহলে সেটি হবে পেয়ারা। মার্কিনী মহিলা তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন স্বামীজি পেয়ারা অপছন্দ করেন। জীবনের শেষ পর্বে অসুস্থ শরীরকে সুস্থ করার জন্যে আলমোড়ায় উপস্থিত হয়ে স্বামীজি তাঁর পরম প্রিয় গুরু ভাই রাখালকে লিখছেন, রাত্রির খাওয়াটা মনে করছি খুব লাইট করব, রাত্রে দুধ, ফল ইত্যাদি। তাই তো ওত পেতে ফলের বাগানে পড়ে আছি। হে কর্তা, সুরসিক একেই বলে। রাঁধুনি বিবেকানন্দ সম্বন্ধে এখনও প্রাণ খুলে আলোচনার সুযোগ পাওয়া যায়নি। আমরা শুধু সবিনয় উল্লেখ করেছি বিবেকানন্দই একমাত্র ভারতীয় যিনি বেদান্ত বিরিয়ানিকে একই সঙ্গে পাশ্চাত্য দেশে প্রচারের দূরদর্শিতা অথবা দুঃসাহস দেখিয়েছিলেন। ইতিহাসে আমরা বিবেকানন্দ ছাড়া একজনকেও পাচ্ছি না যিনি পশ্চিমের রান্নাঘরের দরজা প্রাচ্যের জন্যে খুলে দেবার দুর্লভ কৃতিত্ব দাবি করতে পারেন। সন্ন্যাসী বিবেকানন্দ সর্বত্যাগী, কোনো রকম খ্যাতি বা স্বীকৃতির পিছনে ছোটা ছিল তাঁর স্বভাব বিরুদ্ধ। তিনি যা করেছেন তা করেছেন ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে। তিনি নিশ্চয় বুঝেছিলেন প্রাচ্যের প্রধান বাণীগুলো পাশ্চাত্যের রান্নাঘর দিয়েও পশ্চিমী মানুষের হৃদয়ে পৌঁছবে একদিন। ঠাকুরের দেহাবসানের পর দক্ষিণেশ্বরে তাঁর জন্মোৎসবে যে রান্নার মেনু নরেন্দ্রনাথ নির্ধারণ করেছিলেন, সেখানেও ব্যবস্থা হয়েছিল মুগের ডালের ভুনি খিচুড়ি, সঙ্গে আলু কপির দম, দই, বোঁদে ইত্যাদি। এটা স্পষ্ট প্রমাণিত যে স্বামী বিবেকানন্দই সাম্প্রতিককালে জোরের সঙ্গে প্রমাণ করেন পোলাওটা খাঁটি ভারতীয়, বাইরে থেকে আমদানি করা মোগলাই খানা মোটেই নয়। বোধহয় এই প্রাচীন ভারতীয়ত্বের ওপর জোর দেওয়ার জন্য স্বামীজি মাঝে মাঝে পোলাও রাঁধবার জন্য প্রবল উৎসাহী
হয়ে উঠেছিলেন। মহিষাদলের রাজার ম্যানেজার ভক্ত শচীন বসু বলেছিলেন, মহারাজ, ওরা কি খেতে জানে? সব তরকারিতে টক দেয়। রাজপুতানার কথা বলা হয়েছে। স্বামীজি বলেছিলেন, তুমি বালকের মতো কথা কইছ যে, সিভিলাইজেশন তো ওদের দেশেই ছিল, বেঙ্গলে কোন কালে ছিল? ওদের দেশে বড় লোকের বাড়ি যাও, তোমার ভ্রম ঘুচে যাবে। আর তোমার পোলাওটা কি? লং বিফোর পাক রাজ্যেশ্বর গ্রন্থে পলান্নের উল্লেখ আছে। মুসলমানরা আমাদের নকল করেছে। আকবরের আইনি আকবরীতে কি করে হিন্দুর পলান্ন রাঁধতে হয় তার রীতিমতো বর্ণনা আছে। এর আগে লন্ডনেও স্বামীজি পোলাও প্রসঙ্গ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। পেঁয়াজকে পলান্ডু বলে। পল মানে মাংস। পেঁয়াজ ভেজে খেলে দুষ্পাচ্য, পেটের ব্যামো, সিদ্ধ করে খেলে উপকার, এবং মাংসের যে কস্টিভনেস থাকে সেটা নাশ করে। পোলাও পর্বের যেন শেষ নেই। প্রথমবার আমেরিকা যাবার আগে স্বামীজি বোম্বাইতে রয়েছেন। হঠাৎ ইচ্ছে হলো স্বহস্তে সকলকে পোলাও রেঁধে খাওয়াবেন। মাংস, চাল, খোয়া ক্ষীর ইত্যাদি সকল প্রকার উপকরণ জোগাড় হলো। এদিকে আখনির জল তৈরি হতে লাগলো। স্বামীজি আখনির জল থেকে সামান্য কিছু মাংস তুলে খেলেন। পোলাও তৈরি হলো। স্বামীজি ইতিমধ্যে অন্য একটি ঘরে গিয়ে ধ্যান করতে লাগলেন। আহারের সময় সকলে বারবার তাঁকে খেতে অনুরোধ করল, কিন্তু তিনি বললেন, আমার খেতে কোনো ইচ্ছে নেই। তোমাদের একটা রেঁধে খাওয়ানো উদ্দেশ্য ছিল, সেজন্য 14 টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রেঁধেছি, খাওগে যাও। স্বামীজি আবার ধ্যানে বসলেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার যদি পরে কখনো কোনো সুযোগ হয় আবার আপনাদের আমি শোনাবো। আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ রইল। নমস্কার।